প্রায় 400 মাইলের উপরের একটা লম্বা সফরে বেরিয়েছি আমরা, ম্যানচেস্টার টু স্কটল্যান্ড। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আগের ব্লগে শেয়ার করেছি ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ড যাওয়ার পথে আমরা কি করলাম। তো স্কটল্যান্ড যাওয়ার রাস্তাটা ছিল প্রায় 8 থেকে 10 ঘন্টার একটা জার্নি। আর স্কটল্যান্ডের হাইল্যান্ডে আমরা যেহেতু থাকবো, তো সেই জার্নিটা ছিল অনেক লম্বা। নর্মালি ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ডের গ্লাসগো বা এডিনবরাতে যেতে এতটা সময় লাগে না, কিন্তু আমরা থাকবো পাহাড়ের উপরে হাইল্যান্ডসে, আইল অফ স্কাই বলে একটা জায়গায়। নতুন দেশে গাড়ি চালানো, নতুন গাড়ি, আর তার সাথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, তো সব মিলিয়ে এখানে ড্রাইভ করাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার ছিল না। আর তার সাথে প্রায়ই বৃষ্টি পড়ছিল। তো আমরা এখন স্কটল্যান্ডের অনেক উপরে উঠে গেছি, আর এখানে দেখতেই পাওয়া যাচ্ছে পাহাড় চারিদিকে, আর পাহাড়ের মাঝে মাঝে রয়েছে একটা একটা করে লেক। আর স্কটল্যান্ডে প্রায় 31,460টা ফ্রেশ ওয়াটার লেকস আছে। ইংলিশ ভাষায় এর উচ্চারণ লহ বললেও স্কটিশ ভাষায় কিন্তু এর উচ্চারণটা হয় লহ। তো এগুলোকে এক একটার নাম থাকে, আর তার সাথে এরা বলে লহ। তো লক নেস আর লক লুমন, এরকম অনেকগুলো লক থাকলেও এখানে লেক হিসাবে একটাই আছে, তো সেটা ফ্রেশ ওয়াটার বডি নয়, তাই এটাকে বলা হয় লেক। তো মেনটেইথ বলে একটা মাত্র লেকই আছে এই স্কটল্যান্ড দেশে। কিছু কিছু এরিয়া আবার ফ্লাড প্রোন এরিয়াও রয়েছে, তো এই সব লেকসগুলোই আবার অনেক বেশি জল হয়ে গেলে তখন এখানে বন্যার সৃষ্টি হয়। চারপাশ পাহাড়ে ঘেরা, আর তার মাঝে একটা করে লেক। তো এই রকম সুন্দর দৃশ্যটা বোধহয় স্কটল্যান্ড ছাড়া অন্য কোনো দেশে দেখা যায় না। আর এই রকম ল্যান্ডস্কেপের জন্যই এই দেশটা অন্যান্য দেশের ল্যান্ডস্কেপের থেকে একদম আলাদা এবং ইউনিক। বিভিন্ন দেশের বিভিন্ন রকম সৌন্দর্য, তবে স্কটল্যান্ডের সৌন্দর্যটা একদমই আলাদা। ফটো বা ভিডিওতে সেই সৌন্দর্যের কিছুটা হয়তো উঠে আসছে, কিন্তু চোখের সামনে যেরকম সুন্দর দেখতে পেয়েছি, সত্যি কথা বলতে ভিডিওতে ক্যাপচারই হয়নি সেই রকম সৌন্দর্যটা। তবে স্কটল্যান্ড দেশটা কিন্তু অনেক পুরনো, এটা কিন্তু ইংল্যান্ডেরও আগে তৈরি হওয়া একটা দেশ। 1600 বা 1700 শতাব্দীর দিকে কিন্তু এখানে উইচ ক্রাফট, মানে যেগুলোকে আমরা বলি ডাইনি বিদ্যা বা কালা জাদুর প্র্যাকটিস হতো এই স্কটল্যান্ড দেশেই। তো এখানে একটা সময় এডিনবরা ক্যাসেলে প্রায় 4000 জন উইচ বা ডাইনিকে মারা হয়। এতক্ষণ যে পাহাড়গুলো দেখছিলাম সেগুলো কিছুটা হলো সবুজে ঘেরা, তবে এখন যে পাহাড়টা দেখছি সেই পাহাড়টায় আবার কিন্তু বরফ দেখা যাচ্ছে। চূড়াটায় বেশ খানিকটা বরফ দেখতে পেলাম। আর শীতকালে কিন্তু রীতিমতো এই জায়গাগুলো সাদা হয়ে থাকে বরফে, পুরো বরফের চাদরে মুড়ে যায়। আর এই আইল অফ স্কাই বিখ্যাতই হলো এর ড্রামাটিক ল্যান্ডস্কেপের জন্য। এই স্কাই শব্দটার অর্থ স্কটিশ ভাষাতে ক্লাউড আইল্যান্ড, মানে কুয়াশা ঘেরা পাহাড়ের চূড়াগুলো ঘেরা, আর তার সাথে চেঞ্জিং ওয়েদার, এর জন্যই এই পাহাড়গুলো এত বিখ্যাত। শুধু সূর্যের আলোয় নয়, এরকম কুয়াশা ঘেরা মেঘলা ঘনঘটার মধ্যে কিন্তু এই পাহাড়গুলো অন্যরকমই সুন্দর লাগে। এই আইল অফ স্কাইতে নাকি মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি। এখানে ছোট ছোট শহরগুলোতে অনেক পাহাড়ের উপরে উপরে এক একটা ঘর থাকে, আর তার আশেপাশে অনেকটা জায়গা ছেড়ে আবার আর একটা ঘর থাকে। তো এখানে অনেক দূর দূরান্ত অবধি আমরা কোনো জনবসতিই দেখতে পাইনি। স্কটল্যান্ডের অর্থনীতিটা পুরোটাই বেস করে ট্যুরিজমের উপর, আর তার সাথে সাথে হুইস্কি ট্রেডিং এর উপর। আর এছাড়া এরা চাষাবাদের দিকেও বেশ জোর দেয়, কারণ এখানকার বেশিরভাগ মানুষ চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করে। আর আমরা যে শহরটায় থাকবো সেটা হলো আইল অফ স্কাইয়ের একটা ছোট্ট শহর, আর এটাই হলো এখানকার ক্যাপিটাল, যেটার নাম হলো পোর্ট্রি। আর এই পোর্ট্রিতে মাত্র 2000 পপুলেশন, মাত্র 2000 জন লোক এখানে থাকে। স্কটল্যান্ডের হাইল্যান্ড কিন্তু আরেকটা বিশেষ কারণে বিখ্যাত, কারণ এখানেই ছিল ডাইনোসরদের চারণভূমি। 165 মিলিয়ন বছর আগে কিন্তু এখানে ডাইনোসরসরা থাকতো, আর এখানে কিন্তু ডাইনোসরের ফুটপ্রিন্টও পাওয়া গেছে। তো আইল অফ স্কাই কিন্তু ডাইনোসরদের থাকার জায়গা ছিল এককালে। যেতে যেতে আরও কুয়াশাটা বেড়ে গেল, বৃষ্টি পড়ছে, মেঘলা করে এসেছে, আর চারিদিকটা একদম ধোঁয়াশায় ঢাকা। মানে একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছিল। তবে পাহাড়ি রাস্তা দিয়ে তখন কিন্তু যাওয়াটা খুব চাপ হয়ে গেছিল, কারণ এত সরু সরু রাস্তা, আর তার মধ্যে চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে। প্রায় 7 থেকে 7.5 ঘন্টা ড্রাইভ করার পর আবার আমাদের একটু হল্ট নিতে হলো, কারণ আমাদের সাথে একটা পুচকু বেবি আছে, তো তার জন্য একটু ওকে চেঞ্জ করানোর ছিল। তো সেই জন্য আমরা হল্ট নিলাম একটা সুন্দর লেকের সামনে।
এতক্ষণ আমরা গাড়ি থেকে দেখছিলাম এই লেকসগুলোকে, কিন্তু একদম সামনে দাঁড়িয়ে দেখছি খুব সুন্দর লাগছিল, পাহাড়ে ঘেরা চারিদিকটা, আর সামনে একদম জল টলটল করছে। তো বেশ দারুণ লাগছিল এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে। তো এখানে একটুখানি হল্ট নিলাম আমরা। আর লেকের ঠিক উল্টো দিকের সাইডেই ছিল বসত বাড়িগুলো। তো মানে যাদের বাড়ি তাদের কি সুন্দর ভিউ, জানলা খুললেই পাহাড় আর লেক একসাথে সব দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টির আর মেঘলা ওয়েদারের জন্য বেশ ঠান্ডাও পড়েছিল সেই দিন। আর এই সারি সারি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে পাখির ডাক শোনা যাচ্ছে আর লেকের ভিউটা দুর্দান্ত লাগছিল। চরণ ধরিতে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক কাপ চা বা কফি আর সাথে একটু রবীন্দ্রসঙ্গীত, আহা কি দুর্দান্তই না লাগবে। তো এখানে অনেকক্ষণ দাঁড়ালাম আর তারপরে 3.5 ঘন্টার জার্নি ছিল। তো সেই 3.5 ঘন্টা রাজ ড্রাইভ করেছিল, আর তখন অনেকটাই বেলা পড়ে গেছিলো, বিকেলবেলা হয়ে গেছিলো। আর যেহেতু বৃষ্টি মেঘলা, তাই অনেক ঘুটঘুটে অন্ধকারের মধ্যে লাস্টের দিকের আমাদের রাস্তাগুলো ছিল। আর যত উপরের দিকে উঠছি তত রাস্তাগুলো অন্ধকার হয়ে যাচ্ছিল, আর বৃষ্টির জন্য ততই অসুবিধা হচ্ছিল আমাদের যেতে। এখানে রোড ট্রিপটাই এত সুন্দর ছিল। তো আমরা পরের দিন কীরকম ওয়েদার পাবো জানি না, কিন্তু রোড ট্রিপটাই আমাদের মন যেন ভরিয়ে দিয়েছিল। নিজেরা চাক্ষুষ দেখে বুঝতে পারলাম কেন সিনেমার শুটিংগুলো এরকম সুন্দর সুন্দর বিদেশি জায়গাগুলোতে হয়, কারণ এত সুন্দর দেখতে লাগে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা একদম খাদের ধার থেকে যাচ্ছি, তো এই সময়টা আমাদের বেশ ভয় লাগছিল, কারণ এক তো রাজ অনেকদিন পরে ড্রাইভ করছে, তাও আবার নতুন গাড়িতে আর এরকম পাহাড়ি রাস্তায়। তবে এইরকম জার্নি আমাদের একদম প্রথমবার এক্সপিরিয়েন্স হলো। আর এর আগে আমি একবারই ওর সাথে গেছিলাম লং ড্রাইভে, কিন্তু সেটা ছিল ইন্ডিয়ার রাস্তায়। অন্ধকারের মধ্যে খুব সুন্দরভাবেই নিয়ে গেছিল আমাদেরকে, যদিও পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 11টা বেজে গিয়েছিল। তো যাওয়ার পথে আমাদের একটা ক্যাসেল চোখে পড়লো, তো এটা হলো ডানভেগান ক্যাসেল। আর তখন রাতে ক্যাসেলের লাইটগুলো জ্বলেছিল, তো আমরা যাওয়ার পথে ক্যাসেলও দেখতে পেয়ে গেছি। ফাইনালি আমরা এয়ারবিএনবিতে পৌঁছালাম। আমাদের ল্যান্ডলর্ড বেশ ভালো ছিল, উনি আমাদের জন্য জেগেছিল 11টা অবধি, কারণ এখানে রাস্তা হারিয়ে যাওয়াটা খুবই কমন ব্যাপার। উনি আমাদের আসার জন্যই অপেক্ষা করছিলেন, আর ঠিকঠাক ডিরেকশন দেওয়াতে আমরা ঠিকভাবে পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবিতে। পরদিন সকালবেলা ওয়েদারটা ছিল ঠিক এরকম, রাতে বৃষ্টি হয়েছে সারা রাত, আর সকালেও মেঘলা আর বৃষ্টি পড়ছে। তো এখন বাজে সকাল 8টা মতো, আর আমরা সকালবেলা উঠে রান্নাঘরে এসে এখন সবাই মিলে ভাবলাম একটু চা খাবো, আর তারপরে কিছু খাবার খেয়ে বেরোবো। রাত্রিবেলায় এসে আমরা ফ্রাইড রাইস, মাংস আর একটু ভাত করে নিয়েছিলাম, তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল। আর তখন এতটাই টায়ার্ড ছিলাম যে খেতেই ব্যস্ত ছিলাম, আর ভিডিও করা হয়নি। তো সকালবেলা উঠে রাজি চা চাপিয়ে দিল সবার জন্য, আর আমরা প্ল্যান করছিলাম যে কি খেয়ে আমরা বেরোলে ঠিক হয় আমাদের। এই এয়ারবিএনবিতে 3টে বেডরুম হলে কি হবে, এখানে একটাই বাথরুম ছিল। আর এই বাড়িটা ছিল ল্যান্ডলর্ডের পুরনো বাড়ি, আর কয়েক পা এগোলেই ল্যান্ডলর্ডের নিজের বাড়িও আছে। তো এই পুরনো বাড়িটা রেনোভেট করে এরা এরকম এয়ারবিএনবিতে ভাড়া দেয়, আর নতুন বাড়িতে ওনারা থাকেন। আর এয়ারবিএনবিতে মোটামুটি সব রকমের বাসনপত্র সবই দেওয়া ছিল, প্লেট, ডিশেস, গ্লাস সব কিছু ছিল। তো আমরা এখন চা বানাবো। রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের 12টা বেজেই যাবে। তো তাই জন্য আমরা ভাবলাম সকালবেলা সবাই মিলে একটু পাতলা করে ডাল, ভাত আর ডিমের অমলেট খেয়ে বেরোই। এয়ারবিএনবি হওয়ার এই এক সুবিধে, নিজেদের মতো করে খাবার দাবার অ্যারেঞ্জ করা যায়, না হলে এখানকার যে স্টেপল খাবার আছে সে সব খাবার আমাদের পক্ষে খাওয়াও সম্ভব নয়। তাই একটু হালকা কিছু বাইরে গিয়ে খেয়ে নেব, আর সবাই এখন আমরা ভাত খেয়ে বেরোবো। না কিছু বার করিনি, আমি চালিয়েছিলাম। রাতের কিছুটা ভাত বেঁচেছিল, আর এখানে অল্প করে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আমরা সেরকম গোটা ফোড়ন কিছু আনিনি, তো পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে সাতলে ডাল বানানো হবে। পেঁয়াজ কাটা হচ্ছে, এখানে ডাল সাতলানো হচ্ছে, তাও অন্য জিনিস দিয়ে। ঘুম থেকে উঠে সবাই সুন্দর সুন্দর মুখ।
ঠান্ডা হয়ে যাবে। মাইক্রোওভেনে দিয়ে দেবো। আচ্ছা ও খেতে চাইছে যখন দাও। তুমি ভাত দাও, ডাল দাও, ডিম দাও। বাটিতে উল্টে দেবো। এত বউয়ের বৌমান এত দরকার নেই। ওইটুকু ভাত কেউ খায় না ভাববে। এরা স্কটল্যান্ডে গিয়ে ভাত খাচ্ছে। আইফেল টাওয়ারের সামনে আমরা কি বলে পালং শাক ভাজা, ভেন্ডি ভাজা আর চিকেন রোস্ট খাচ্ছি। আমি নিয়ে গেছিলাম বড়ি দিয়ে পালং শাক আর ভেন্ডি ভাজা। ব্যাস ব্যাস আর দিও। ব্যাস ব্যাস এইটা বাড়াবাড়ি হয়ে গেছে। এর একটু অতিরিক্ত দিয়ে ফেলেছো। আর এটা বাটিতে দেবো? ওগো দরকার নেই, তুমি ভাতের উপর আর ডিমের অমলেট। এই হলো আমাদের সকালে। সকালবেলা খাচ্ছি। হ্যালো না প্লিজ, আমাকে খুব বাজে লাগছে। সবাইকে বাজে লাগছে। এখানে রেডিও দিয়েছে, সুন্দর রেডিও। খুব বাজে গান চলছে। না না সকালে ভালো গান চলছিল। এখানকার কি অরিজিৎ সিং চলবে রেডিও লাইভ? এখানে আমাদের বাইরেটা কি আর করবো, অপশন নেই এখানে। সবাই মিলে আড্ডা দিতে দিতে রান্না বান্না খাওয়া দাওয়া সব করা হলো। এবার গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে বেরোনো হবে। হাতে হাতে সবাই কাজ করছিলাম যাতে রেডি হতে কারো দেরি না হয়। চারিদিক পাহাড়ে ঘেরা একটা কটেজের মধ্যে ছিল আমাদের এয়ারবিএনবি। চলো তোমাদেরকে ঘুরে দেখাই পুরো এয়ারবিএনবিটা আমাদের কেমন ছিল। ঢুকতেই ছিল প্রথমে একটা ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটা খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে একটা সুন্দর ফায়ার প্লেস ছিল, টিভি ছিল, ওয়াইফাই ছিল, তো সব কিছুই ছিল। আর এটা পুরনো আমলের বাড়িকেই রিনোভেট করা। তো এখানে না পাথরের স্ট্রাকচার ছিল, মানে পাথর দিয়ে তৈরি করা ওয়াল। আর এখানেই ফায়ার প্লেসটা ছিল। তো পুরনো ফায়ার প্লেসটা ভেঙে নতুন রকম করে করা। আর এই যে বাইরের ভিউটাও ছিল একদম অসাধারণ। এই পাহাড়ে ঘেরা চারিদিকে, আর মাঝখানে ছিল কটেজটা। তো এদিকে ছিল একটা বাথরুম, আর এখানে একটাই বাথরুম দেওয়া হয়েছিল। আর লাইটটাও সেই পুরনো দিনের মতো লাইট জ্বালানোর সিস্টেম ছিল। তো বাথরুমটাও খুব সুন্দর সাজানো গোছানো। শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ আর একটা হ্যান্ড ক্রিম, এই সব কিছু এই বাথরুমে দিয়েছিল। তারপরেই ছিল কিচেন। তো কিচেন তো একটু ভিউ দেখতেই পেয়েছেন। আর এখানে ছিল ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, সবই এখানে দিয়েছিল। আর ওভেন, মাইক্রো ওভেন, গ্যাসের হব, চিমনি সব কিছু ছিল একটা বাড়িতে যেমন থাকে। তো খুব সুন্দর ছিল এই কিচেনটাও। ইলেকট্রিক কেটেল ছিল, এছাড়া ছিল টি ব্যাগস, অনেক রকম ফ্লেভারের চা দিয়েছিল, কফি ছিল, বিভিন্ন রকমের সস, বেসিক স্পাইসেস সব কিছুই এখানে ছিল। এয়ারবিএনবিটা ওয়েল মেনটেন ছিল। আর অনেক উঁচু জায়গায় এই এয়ারবিএনবিটা, চারিদিকে পাহাড়ে ঘেরা। এই বাইরের দিকটায় আবার একটা লেকও ছিল। এখানে একটা ডাইনিং টেবিলও দিয়েছিল। তো একটা বাড়িতে যেমন থাকে খুব সুন্দর, আর এত বড় একটা ফ্রিজও দিয়েছিল। এটা ছিল কমন প্যাসেজ, আর তারপরেই ছিল মেন গেট। ওদিকে ছিল ড্রয়িং রুম, আর এদিক থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর ফ্রন্ট ইয়ার্ডটাও খুব সুন্দর, চারিদিকটা ফেন্সিং করা, আর এই দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। এবার দেখে আমাদের বেডরুমগুলো কেমন ছিল। তো এটা ছিল একটা বেডরুম। এই বেডরুমটা আমরা নিয়েছিলাম। এখানে ডাবল বেড সেপারেট করা ছিল, পরে আমরা সেটাকে জয়েন করে নিয়েছিলাম। খুব কমফি আর কোজি ছিল ঘরটা। আর এদিক থেকে বাইরের ভিউটাও অসাধারণ লাগছিল। একটা চেয়ার ছিল, এখানে ডুবে আর সব কিছুই দেওয়া ছিল। একটা ক্লোজেটও ছিল। সেপারেটলি সবাইকে টাওয়েল আর সমস্ত রকম বাথ টাওয়েল, হ্যান্ড টাওয়েল সব কিছুই দেওয়া হয়েছিল। ঘর থেকে বাইরের ভিউটা দারুণ দেখতে লাগছিল, একদম পোস্ট কার্ডের মতো। আর খুব দূরে দূরে এক একটা করে ছোট ছোট কটেজ ছিল। এরপরে আরেকটা বেডরুম ছিল। এই বেডরুমে সৌমিকদা, পানিনি আর পুচকু ছিল। তো এখানেও খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখানে ডাবল বেড ছিল আর একটা ক্লোজেট ছিল। ওদের ঘরে টাওয়েল, ডুবে সব কিছু দেওয়া ছিল। বাচ্চাদের জন্য একটা ক্রিবও অ্যারেঞ্জ করে দিয়েছিল, যেহেতু আমাদের সাথে একটা ইনফ্যান্ট ছিল। তো ওটা বলাতে আগে থেকে ওরা একটা ক্রিবের অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছিল। খুব ভালো কোয়ালিটির একটা হেয়ার ড্রায়ারও এরা প্রোভাইড করেছিল। আর প্রত্যেকটা ঘর থেকেই বাইরের ভিউটা অসাধারণ। মেন বেডরুমটা থেকে বেরিয়েই ছিল এখান থেকে এরকম রাউন্ড করে সিঁড়ি, আর এখানেও দারুণ সুন্দর ভিউ। চারিদিকে এত সুন্দর। দুটো মেন বড় বড় ঘরের মাঝখানে ছিল একটা ছোট্ট করে ঘর। আর এত ঘুরিয়ে সিঁড়ি বলে এখানে আবার সিঁড়ি থেকে ওঠার জন্য একটা ধরার হ্যান্ডেলও দিয়েছিল।
তো এবার আমি দেখাচ্ছি শ্রেয়সীদির ঘরটা। বাঁদিকে ছিল সৌমিক দাদের ঘর, ডান দিকে ছিল আমাদের ঘর, আর এই ছোট্ট পুচকে ঘরটা ছিল শ্রেয়সীদির। এই ঘরটার ভিউটাও ছিল অসাধারণ, তবে এর জানলাটা আরও সুন্দর, একদম স্ল্যান্টিং একটা জানলা ছিল, আর এখান থেকেও কিন্তু বাইরের ভিউ দেখা যাচ্ছিল। ক্লিয়ার স্কাই থাকলে ঘরে শুয়ে শুয়ে সুন্দর তারা দেখা যাবে। এইটাও কিন্তু একটা অসাধারণ ভিউ ছিল। এখান থেকেও বাইরের সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা সব কিছু দেখা যাচ্ছে। সিঙ্গেল পার্সনের জন্য এই ঘরটাও ছিল বেশ সুন্দর। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখাবো স্কটল্যান্ডের কোন কোন স্পটে আমরা ঘুরতে গেলাম। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।